হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে তোমাদের আমি 47 নম্বর সেট নিয়ে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যেই আমি 46টা সেট দিয়ে দিয়েছি। যারা এখন অবধি দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্স পরীক্ষায় আসার জন্য। কারণ দেখো, টোটাল তোমাদের যে ফুডের এসআইয়ের এক্সাম হতে চলেছে কত তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ যে অফিসিয়াল এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সাম ডেট দিয়ে দিয়েছে। আশা করছি ডেট চেঞ্জ হবে না, তাও আমি বলে দিচ্ছি 16 থেকে 17 তারিখ যদি সেই হিসাবে এক্সাম হয়, যেহেতু অফিসিয়াল ডেট ঘোষণা করে দিয়েছে, তো প্রিভিয়াস কিছু ডেট চেঞ্জ হয়েছিল। তো যাই হোক, আশা করছি এটা কনফার্ম ডেটই থাকবে, এরপরে আর পিএসসি চেঞ্জ করবে না। তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামের আর বেশি দিন নেই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের টোটাল 100টা সেট দেবো বলেছিলাম। অলরেডি তোমাদের 46টা সেট দিয়ে দিয়েছি। আজকে 47 নম্বর সেট নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, দেখো এই যে তোমরা কোশ্চেন্সগুলো করছো এবং অলরেডি যে 46টা ভিডিও যারা দেখে নিয়েছো, তারা প্রত্যেককে বলবো তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো ভালো করে দেখে নেবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাথায় মনে রাখার চেষ্টা করবে, আর এসসিকিউ আকারে পড়ার চেষ্টা করবে। সব থেকে সেটা হবে ভালো পদ্ধতি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা হলে অনেকটা অ্যাডভান্টেজ পাবে। তো আজকে দেখো 47 নম্বর সেটে যে প্রশ্নগুলো আছে, চলো বিস্তারিত আলোচনা করে নিই। দেখো ফার্স্ট প্রশ্ন যেটি আছে কি, ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য। দেখো নৃত্য থেকে বিভিন্ন রকম প্রশ্ন আছে, অলরেডি আমি কিছু সেটে কভার করে দিয়েছি কোন রাজ্যের সাথে কোন নৃত্য জড়িত। তো সেইগুলো আর এই দু একটা এখন যেগুলো বাকি আছে, এছাড়াও দেখবে প্রিভিয়াস যেগুলো দিয়েছি না, তার সাথে তো আবার আমি রিপিটেশন করছি। মানে প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্স, সেগুলো আমি বারবার করিয়ে তোমাদের এটাই বোঝাতে চাইছি যে প্রশ্নগুলো আসার ভীষণ সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে দান্ডিয়া হচ্ছে কোন রাজ্যের নৃত্য। তো এই প্রশ্নটার সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অবশ্যই গুজরাট। তো গুজরাট হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। কোথায়? অপশান এ হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। এছাড়াও দেখো তোমার যদি অন্যান্য নৃত্য, যেমন তোমার ঘুঙুর আছে, তারপরে কি আছে, এছাড়াও কি আছে, গোপিনী লীলা আছে, গোপিনী লীলা বলে একটা নৃত্য আছে। এছাড়াও তোমাদের ঝুলন লীলা বলে একটা জিনিস আছে। তো যেটা আমার সম্ভবত রাজস্থানে মনে পড়ছে, যেটা ঘুমর রাজস্থানের একটা বিখ্যাত নৃত্য। এছাড়াও ঝুলন লীলা, যেটা রাজস্থানের একটা বিখ্যাত নৃত্য। এছাড়াও দেখবে একটা লীলা আছে যেটা তোমার গোপিকা লীলা, এটাও রাজস্থানের একটা তোমার স্পেশাল নৃত্য। তো রাজস্থান থেকেও কিন্তু এই তিনটে প্রশ্ন থেকে, মানে এই যে নৃত্য থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে, 27 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশের যে অঞ্চল সেটি কি নামে পরিচিত। তো সেটি তোমাদের অবশ্যই তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। পশ্চিমবঙ্গের যে হিমালয় পর্বতের পাদদেশ সেটি কি নামে পরিচিত? তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট 28 নম্বর প্রশ্ন কি আছে, অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় কত সালে। দেখো খুব একটি ভালো প্রশ্ন আছে। তো অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস তোমার কত সালে গঠিত হয়? 1920 সালে গঠিত হয়। দেখো একটুখানি টাইপিংটা বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের তাও দেখো 1920 কিন্তু বাংলাতেই আছে। তো সেক্ষেত্রে 1920 সালে অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। একদম প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্স, প্রত্যেকটা সাল থেকে প্রশ্ন কিন্তু তুলে তুলে দিতে পারে। তো যাই হোক, এগুলো কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন চলে যাব, কার নেতৃত্বে নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। তো কার নেতৃত্বে এটি তৈরি হয়েছিল? নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন। তো এই প্রশ্নটার সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের এমপি সদস্য সর্বসংখ্যা, অর্থাৎ কি মানে যে মেম্বার অফ পার্লামেন্ট, এই যে সদস্য, তার মানে সব থেকে বেশি পরিমাণে রয়েছে তোমার কোন দেশে। তো সেই ক্ষেত্রে তোমার সঠিক উত্তর তোমার হয়ে যাবে কি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হয়ে যাবে তোমার এটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সব থেকে বেশি। তো পশ্চিমবঙ্গের তোমার সর্বাধিক শিক্ষার হার বেশি। 2000 যে আগে যেটা তোমার যে সেন্সেক্সে যে তোমার মানে এখন তো তোমার 2021 সালে তোমাদের আবার হবে, 2011 সালে যেটা হয়েছিল আর কি, সেই অনুযায়ী তোমার সেই ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর হয়ে যাবে কিন্তু তোমার সঠিক উত্তর। ঠিক আছে, পশ্চিমবঙ্গের শিক্ষার হার। তারপরে তার জনগণনা হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু ডেটাগুলো সব চেঞ্জ হয়ে যাবে যদি জনগণনা হয়। তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে কি বলো তো, এই জনগণনা, এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু একটা দুটো প্রশ্ন আসে। তো চেষ্টা করবে এইগুলো ভালো করে মনে রাখার, কারণ পরবর্তীকালে যখন একবার জনগণনা হয়ে যাবে, তারপরে যদি তোমরা জবের জন্য ট্রাই করো, সব ডাটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে একটু বিরাট প্রভাব পড়বে, বা নতুন করে তোমাদের সেগুলো মেমোরাইজ করতে হবে। তো নেক্সট নম্বর চলে যাবো, আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলা হয়। তো আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে আমরা কি বলি? বারখান বলে থাকি। কি বলি? বারখান। একটা জিওগ্রাফির প্রশ্ন। দেখো একটুখানি ডিটেলস আমি বলে দিয়েছি। বায়ুপ্রবাহের সঞ্চয় কার্যের ফলে কোনো বিস্তৃত স্থান জুড়ে উঁচু এবং দীর্ঘ বালির স্তূপ গঠিত হয়, তাকে বালিয়াড়ি বলে। মানে বালিয়াড়ি জিনিসটা কি, বা স্যান্ডান জিনিসটা কি? তো অ্যাকচুয়ালি কি, বায়ুপ্রবাহের যে সঞ্চয় কার্যের ফলে কি হয়, বিস্তৃত মানে একটা অনেকটা জায়গা নিয়ে জুড়ে উঁচু এবং স্থির মানে দীর্ঘ বালির স্তূপ গঠিত হয়, তাকে বালিয়াড়ি বলে। আর একটা কি আছে দেখো, এই যে তোমার বারখান। বারখানটা কি? উচ্চ মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথে কিছু বালিয়াড়ি আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকারে অবস্থান করে, এই প্রকার বালিয়াড়িকে বারখান বলে। বুঝতে পারলে কোনটাকে বারখান বলে? বারখান জিনিসটা কি, আশা করি ক্লিয়ার হয়েছে। তো আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে আমরা বারখান বলে থাকি। নেক্সট প্রশ্ন চলে যাবো, জীবাশ্ম
কোন শিলায় দেখা যায়? তো জীবাশ্ম অবশ্যই তোমাদের পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। কোথায়? পাললিক শিলায়। পাললিক শিলায় তোমাদের কি দেখা যায়? জীবাশ্ম দেখা যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো চারটা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা এলে ভুল করার কোনো সম্ভাবনা নেই, মানে ভুল করবে তো করবেই না, এরকম একটা মোটামুটি জেনে রাখো। তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কে যে দেখো আগের কিছু একটা প্রশ্ন ছিল যেটা আমি টাইপিংটা এখানে মিস্টেক হয়ে গেছে। তো রাজস্থানে যে স্পেশাল নৃত্যগুলো ঘুমর, ঝুলন লীলা, গোপিকা লীলা, এগুলো কিন্তু প্রভৃতিটাই তোমার রাজস্থানের নৃত্য। সেই ক্ষেত্রে তোমার জাস্ট আমি আগেও বলে দিয়েছি, আর এখানে টাইপ করে একটু অন্য প্রশ্নের সাথে অ্যাটাচ হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবে। দেখো আগ্নেয় শিলার মধ্যে কী কী পড়ে? ব্যাসাল্ট, গ্রানাইট, ডোলামাইট ইত্যাদি আগ্নেয় শিলার মধ্যে পড়ে। তো হতে পারে ব্যাসাল্ট কোন ধরনের শিলা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। গ্রানাইট কোন ধরনের শিলা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ডোলারাইট কোন ধরনের শিলা, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপর প্রশ্ন আসতে পারে বেলে পাথর, নুড়ি পাথর, কাদা পাথর, চুনা পাথর প্রভৃতি কিন্তু পাললিক শিলার উদাহরণ। তো সেই ক্ষেত্রে বেলে পাথর কোন শিলার উদাহরণ? পাললিক শিলা। নুড়ি পাথরও পাললিক শিলা, কাদা পাথরও পাললিক শিলা, চুনা পাথরও পাললিক শিলা। এগুলো থেকে কিন্তু উদাহরণ থেকে হিউজ পরিমাণে প্রশ্ন তোমার রাজ্য সরকারের পিএসসিতে কিন্তু প্রচুর বারবার আসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া রূপান্তরিত শিলার উদাহরণ কি? মার্বেল, স্লেট, কোয়ার্টজাইটস প্রভৃতি কিন্তু রূপান্তরিত শিলার উদাহরণ। এগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করবে, কারণ উদাহরণ থেকে কিন্তু এগুলো প্রশ্ন আসে। কোনটা কাকে বলে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে না। 35 নম্বর প্রশ্ন, ইএমপি এর ফুল ফর্ম কি? অর্থাৎ ইএমপি এর পুরো কথাটা কি? এর পুরো কথা হলো কি? এমডেন মেয়ারহফ পার্নেস। অর্থাৎ কি? এমডেন মেয়ারহফ পার্নেস। অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমার এই প্রশ্নটি সঠিক। ইএমপি এর ফুল ফর্ম কি? এমডেন মেয়ারহফ পার্নেস। নেক্সট প্রশ্ন চলে যাবো। 36 নম্বর প্রশ্ন যে কী আছে দেখে নেব। এটিপির মধ্যে সৌরশক্তি কি শক্তিরূপে আবদ্ধ থাকে? যে এটিপি তার মধ্যে সৌরশক্তি তোমার কি রূপে আবদ্ধ থাকে? তো এটি অবশ্যই তোমার আর রাসায়নিক শক্তিরূপে কিন্তু আবদ্ধ থাকে এটিপির মধ্যে সৌরশক্তি। নেক্সট প্রশ্ন, জাতীয় যুব দিবস কোন তারিখে পালন করা হয়? তো জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি কিন্তু আমাদের পালন করা হয়। 12ই জানুয়ারি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ডেটস যেগুলো পরীক্ষায় বারবার এসছে এবং আসার সম্ভাবনা প্রচুর রয়েছে, সেগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। এছাড়াও আগে আমি কিন্তু একদম কোন ডেটসে কী আছে স্পেশাল ডেটসগুলো কিন্তু একদম একটা প্রশ্নের সাথে অ্যাটাচ করে দিয়ে দিয়েছি। প্রিভিয়াস ভিডিওগুলো যারা ফলো করেছো না, তাদের কাছে এগুলো আটকানোর কথা নয়। তো 9ই জানুয়ারি কিন্তু প্রবাসী ভারতীয় দিবস, আবার আমি দিয়ে দিচ্ছি। 30শে জানুয়ারি শহীদ দিবস, গান্ধীজিকে হত্যা করা হয়েছিল তার জন্য। 30শে জানুয়ারি বিশ্ব কুষ্ঠরোগ দূরীকরণ দিবস। তো সেটা তোমার এই ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাবো। 38 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিল? তো এই প্রশ্নটা সঠিক উত্তর তোমাদের কী হবে? অবশ্যই ডিরোজিও। ডিরোজিও কিন্তু নববঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাও। 39 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মানে কোথায় পরিপাক হয়? মানে কার্বোহাইড্রেট মানে জাতীয় খাদ্য হিসাবে শরীরে কোথায় পরিপাক হয়? তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা সঠিক উত্তর হবে কিন্তু ক্ষুদ্রান্তে এটি পরিপাক হয়। কোথায়? কার্বোহাইড্রেট কোথায়? ক্ষুদ্রান্তে পরিপাক হয়। আর এক্সট্রা ডিটেলসে দিয়ে দিয়েছি, দেখো কী আছে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিমাপ মুখগহ্বরে শুরু হয় এবং ক্ষুদ্রান্তে শেষ হয়। শুরু হয় কিন্তু মুখগহ্বরে, কিন্তু শেষ হয় ক্ষুদ্রান্তে। তো বুঝতে পেরেছো জিনিসটা কি? আসলে একটু সায়েন্স বেসিস কোশ্চেন্স, এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। ভালো একটা প্রশ্ন আছে 40 নম্বর প্রশ্নটা দেখো। কোন স্থানে গৌতম বুদ্ধ প্রথম তার বাণী প্রচার করেন? তো সর্বপ্রথম গৌতম বুদ্ধ তিনি তার সারনাথে তার বাণী প্রচার করেছিলেন। তো অপশন এ হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট 41 নম্বর প্রশ্ন, গেম চেঞ্জার বইটি কোন ক্রিকেটার আত্মজীবনী? অসাধারণ একটি প্রশ্ন এবং খুবই একটি ভালো প্রশ্ন। তো গেম চেঞ্জার হলো আমাদের শাহিদ আফ্রিদির কিন্তু একটি বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী। ঠিক আছে, শাহিদ আফ্রিদি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। গেম চেঞ্জার কার আত্মজীবনী? শাহিদ আফ্রিদি। আর একটা প্রশ্ন আসতে পারে যে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটি কার আত্মজীবনী? এই প্রশ্নটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে এটি কার আত্মজীবনী। এ সেঞ্চুরি ইজ নট এনাফ। নেক্সট প্রশ্ন চলে যাব। 42 নম্বর প্রশ্ন, টাইমস ম্যাগাজিনের 100টি সবচেয়ে প্রভাবশালী লোক তালিকা 2020-তে ভারতীয়দের মধ্যে অন্তর্ভুক্ত কে ছিল? মানে যে টাইমস ম্যাগাজিনের যে তোমার যে প্রতি বছর যে টাইমস ম্যাগাজিন একটু এই প্রশ্নটা একটু ব্যাকডাউটেড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যাই হোক, এটা জিকে হিসেবে প্রশ্নটা আসতে পারে যদি একটু প্রশ্নগুলো টিপিক্যাল করে দেয় না। তো সেই ক্ষেত্রে 2020 সালের ও প্রশ্ন দিলেও দিতে পারে। তো সেই ক্ষেত্রে টাইমস ম্যাগাজিনে 100টি সবচেয়ে প্রভাবশালী লোকের তালিকায় 2020 সালে ভারতীয়দের মধ্যে এর মধ্যে একজনই অন্তর্ভুক্ত ছিলেন। তার নাম কি? তো তার নাম হবে অবশ্যই নরেন্দ্র মোদী। তিনি একমাত্র প্রভাবশালী ব্যক্তি হিসাবে 2020 সালে ভারতীয়দের মধ্যে তিনি একজন জায়গা করে নিয়েছিল। নেক্সট প্রশ্ন 45 নম্বর প্রশ্ন চলে যাব। 45 নম্বর প্রশ্ন কি আছে? কোন সাংবাদিককে 2019-এর কি আছে দেখো, রেইন নক অ্যাওয়ার্ড বা জার্নালিস্ট অফ দ্য ডে ইয়ার প্রদান করা হয়েছিল? তো 2019 সালে এর মধ্যে কাকে জার্নালিস্ট অফ দ্য ইয়ার প্রদান করা হয়েছিল? চারটে অপশন আছে দেখো, রচনা খাইরে, টাইগার উডস, অরবিন্দ কুমার, নান, মানে এদের মধ্যে কোনোটি না। তো সেক্ষেত্রে কিন্তু রচনা খাইরেকে এদের মধ্যে কিন্তু তোমাদের 2019 সালে জার্নালিস্ট অফ দ্য ইয়ার
তাকে দেওয়া হয়েছিল। রচনা খাইরে একজন বিখ্যাত জার্নালিস্ট। নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্ন চলে যাবো। স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছিলেন এবং কে, মানে স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি এদের মধ্যে কে নিযুক্ত হয়েছিল? তো স্লোভাকিয়ার সর্বপ্রথম একজন মহিলা রাষ্ট্রপতি ছিল যার নাম ছিল জুজানা ক্যাপাতোভা। জুজানা ক্যাপাতোভা হলো কি স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি। এর আগে কিন্তু কোনো মহিলা রাষ্ট্রপতি স্লোভাকিয়ায় হয়নি, ফার্স্ট হয়েছিল। আর ভারতে যদি তোমাদের বলে ভারতের সর্বপ্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে তোমার প্রতিভা সিং প্যাটেল। ঠিক আছে, ভারতের মানে তোমার প্রথম, এবং এর আগে সম্ভবত আমার মনে পড়ছে না প্রতিভা সিং প্যাটেল ছাড়া এই বর্তমানে যিনি আছে দ্রৌপদী মুর্মু, ইনি সেকেন্ড মহিলা, কিন্তু প্রতিভা সিং প্যাটেল হলো কি ফার্স্ট তোমার মহিলা রাষ্ট্রপতি ভারতের। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো স্লোভাকিয়ারটাও তোমাদের বলে দিলাম, ভারতেরটাও বলে দিলাম। নেক্সট 47 নম্বর প্রশ্ন কি আছে? কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্বের জাতিসংঘের মহিলা ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছিলেন? তো এই ক্ষেত্রে অনিতা ভাটিয়া কিন্তু তোমার একমাত্র ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্বের জাতিসংঘের মহিলা ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছিল, কে? অনিতা ভাটিয়া। এছাড়া তোমার অপশনে থাকতে পারে, বিভিন্ন রকম অপশনে থাকতে পারে, জয়শ্রী থাকতে পারে, জয়শ্রী ব্যাস থাকতে পারে, রচনা খায়রে থাকতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায়, এই ধরনের তোমার বিভিন্ন রকম ব্যক্তিত্ব যার পাশাপাশি তোমাদের সংযুক্ত, যেমন তোমার থাকতে পারে রচনা খায়রে, তারপরে তেমন থাকতে পারে জয়শ্রী ব্যাস, এইগুলো কিন্তু অবশ্যই এর সাথে সম্পর্কযুক্ত। সেই ক্ষেত্রে কিন্তু অনিতা ভাটিয়া তিনি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্বে জাতিসংঘের মহিলা ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছিল অনিতা ভাটিয়াকে। নেক্সট প্রশ্ন চলে যাবে 48 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, দু একটা প্রশ্ন থাকে। তো নেক্সট 48 নম্বর প্রশ্ন, এল সালভাদরের নতুন প্রেসিডেন্ট কে হিসাবে নিযুক্ত হয়েছিলেন? তো এল সালভাদরের নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিল কে? নাউব বুকলে হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, ন্যাশনাল বুক ট্রাস্ট এর নতুন চেয়ারম্যান কে? তো ন্যাশনাল বুক ট্রাস্টের নতুন চেয়ারম্যান হলো গোবিন্দ প্রসাদ শর্মা। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, তাও আমি জাস্ট দিয়ে দিয়েছি, তো সেগুলো ডাটা হিসাবে কিন্তু চেঞ্জ হতে থাকে। তো ন্যাশনাল বুক ট্রাস্টের নতুন চেয়ারম্যানকে গোবিন্দ প্রসাদ শর্মা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট এবং আজকের 50 নম্বর এবং শেষ প্রশ্ন কি আছে? ব্যাস সম্মান 2020 কে পেয়েছিলেন? তো ব্যাস সম্মান 2020 পেয়েছিল কে? শরৎ পাগড়ে, কিন্তু তিনি ব্যাস সম্মান 2020 পেয়েছিল। শরৎ পাগড়ে হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তো মোটামুটি দেখতে পেলে প্রশ্ন লেভেল কেমন দিয়েছি আজকে, একটু প্রশ্নটার মডেলটা একটু ঘুরিয়ে দিয়েছি। তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে পিএসসি দাদা অনেক হার্ড লেভেল করে দিয়েছে, তুমি দেখতেই পেয়েছো যে WBCS এর উল্লেখ করে বলছো যে না পিএসসির মডেল চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে তুমি একটু ওই অন্য টাইপের কোশ্চেন করো। দেখো ফুডের এসআইয়ের এক্সাম, মাধ্যমিক বেসিস এক্সাম, সেই ক্ষেত্রে আশা করছি এর কোনো সম্ভাবনা নেই এর বাইরে কিছু প্রশ্ন দেওয়ার। তো তারপরে দেখা যাক, আশা রাখছি আমি যেই ভিডিওগুলো দিচ্ছি, যেই সেটগুলো দিচ্ছি, সেগুলো যদি তুমি করে নিতে পারো এনাফ টু এনাফ, যথেষ্ট তার জন্য। তো 47 নম্বর সেট অলরেডি আমি দিয়ে দিয়েছি। অলরেডি 47টা সেট যারা করে নিয়েছো 50% জিকে তাদের কভার হয়ে গেছে, মনে করে নিতে পারো। আর 50% বাকি আছে, যেটা আমি পরীক্ষার আগে পুরো কমপ্লিট করে দেবো। বারবার তোমাদের কথা বলছি, কিন্তু একটা কথাই, তোমরা রিভিশন করো, রিভিশন না করলে কিন্তু ভুলে যাবে। আর এসসিকিউ আকারে পড়ার চেষ্টা করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা মনে থাকবে। 16 মার্চ এবং 17 মার্চ তোমার ফুডের এসআইয়ের এক্সাম দিতে চলেছে। আরেকটা তোমাদের কথা বলে দেখো, ফুডের এসআইয়ের এক্সাম কিন্তু প্রশ্ন খুব একটা সহজ হবে না, মোটামুটি বেশ হার্ডই হবে। তো সেই ক্ষেত্রে আমি যা দিচ্ছি এনাফ, এগুলো হয়তো অনেক কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু দেখো আস্তে আস্তে আমি যে প্রশ্ন ডিপলি ঢুকবো সেগুলো কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, এবং বারবার না পড়লে কিন্তু তোমরা ভুলে যাবে। তো মোটামুটি এইগুলো আজকের প্রশ্ন ছিল, তোমরা দেখতেই পেলে কেমন ধরনের প্রশ্ন করেছি আজকে। তো এই ছিল আজকের প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। আগামী দিনে যারা ফুডের এসআইয়ের এক্সাম দিতে চলেছে, যারা 16 মার্চ এবং 17 মার্চ এক্সাম দিতে যাচ্ছে, তো অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দেবে। যারা জিকে নিয়ে ভয় পাচ্ছে তাদের সাথে অবশ্যই আগে শেয়ার করবে, কারণ আমি যে সেটগুলো দিচ্ছি এনাফ টু এনাফ জিকের জন্য। আর তুমি 2 থেকে 3 ঘন্টা জিকে করো, বা 1 থেকে 2 ঘন্টা করো, বাদ বাকি সময় ম্যাথ করো 6 থেকে 7 ঘন্টা, এনাফ টু এনাফ, তোমার চাকরি কেউ আটকাতে পারবে না, আমি একদম লিখে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের সমস্যার কথা, আমি অবশ্যই 100% চেষ্টা করবো সেই সমস্যাটা সমাধান করে দাও। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পাশে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবে সাবস্ক্রাইব করার পাশাপাশি, কারণ 48 নম্বর সেটি যখনই দেবো তখনই তোমার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।